আসিফ আকবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক কি মানসিকভাবে অসুস্থ নাকি রে ভাই? নাকি জাতিমাতাল তালে ঠিক? একের পর এক যেইভাবে তিনি বিতর্কিত কথাবার্তা বলেই চলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিংয়ে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে, তারপরেও যেভাবে তাকে থামানো যাচ্ছে না, তাতে ওই প্রশ্নগুলো সামনে আসতে বাধ্য। আর সর্বশেষ একটি ইন্টারভিউতে দেখলাম তিনি নিজেকে যেইভাবে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছেন বলে জানালেন, গার্বেজ পরিষ্কার করছেন। কোন সময় যেন সিটি কর্পোরেশন সত্যি সত্যি আক্ষরিক অর্থেই তাতে এই আসিফ আকবরকে গার্বেজ পরিষ্কারের দায়িত্বটা দিয়ে দেয়, ওইটাই শুধুমাত্র বাকি আছে মনে হয়। কেন তিনি এই জিনিসটা করছেন, আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমি বলবো, আপনি আমার সঙ্গে মিলে নিতে পারেন। এখন যদি সেটা নাও মেলে, কয়েক মাসের মধ্যেই আসলে সেটা মিলে যাবে বলে আমার ধারণা। আসিফ আকবর সর্বশেষ আমি ইন্টারভিউ কালকে দেখলাম স্টার নিউজের স্টার প্লেতে হাসান মাহাদির সঙ্গে কথা বলেছেন আধা ঘন্টার মতো, এবং সেইখানটাতে তিনি এত কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছেন। কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আপনি বলতেই পারেন, কিন্তু একই সঙ্গে এত কন্ট্রাডিক্টরি কথাবার্তাও আপনি বলেছেন, তাতে করে তার মানসিক স্থিরতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য। আপনি সমালোচনা করতে পারেন, তীব্র ভাষায় করতে পারেন, কিন্তু স্থান কাল পাত্র ভেদে যেইটা তিনি অন্যের সম্পর্কে বলছেন সেইটা কি তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না? তিনি কাকে কি বলছেন, কোন ওয়েতে তিনি বলছেন? দেখেন, যে আমিনুল হককে নিয়ে তিনি ফাটাকেষ্ট বলে দিলেন নতুন ক্রীড়ামন্ত্রী, তাকে আবার তেল মারার জন্য 100 বার বললেন যে না, এটা আমি পজিটিভ অর্থে বলেছি, কলকাতার সিনেমাটা যদি কেউ দেখে থাকে ব্লা ব্লা ব্লা। মাঝখানে এবার একবার বললেন যে না, এটা শুধুমাত্র নেতিবাচক অর্থে বলিনি, আমি নেতিবাচক অর্থেও বলেছি, আমি নেগেটিভলিও বলেছি। আরে ভাই, তা আপনি কন্ট্রোভার্সিয়াল মানে এই কন্ট্রাডিক্টরি আপনার কেন? আপনার এই দ্বিচারিতা কেন? আপনার এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? আপনি বলবেন যে স্ট্যান্ড করবেন কোনো একটা, আমি ফাটাকেষ্ট বলেছি আমিনুল হককে, তিনি ফাটাকেষ্ট। আমি যদি পজিটিভলি বলে, অবশ্যই তিনি পজিটিভলি বলেন নাই। ওই দিনের ওই ইন্টারভিউটা যে আপনারা দেখেন, প্রশ্নই ওঠে না আসিফ আকবর পজিটিভলি বলেছেন। কিন্তু ওই যে চাপের মধ্যে পড়েছেন, মন্ত্রীকে বলে দিলেন ফাটাকেষ্ট, এটা কি মানে, এটা কি ফাজলামো নাকি? ফলে এখন চাপের মধ্যে পড়ে তিনি বলছেন যে আমি পজিটিভলি বলেছি, তার সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক রয়েছে, ব্লা ব্লা ব্লা, এই সেই, আমি শুধু আমিনুল বলছি, আমাদেরকে ব্রাদার ব্রাদার আলোচনা হয়, অনেক কিছু বলে টলে আবার বললেন যে না, আমি শুধু পজিটিভলি বলি না, আমি নেগেটিভলিও বলেছি। মানসিক স্থিরতা তো তার নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না, বলেন তো দেখি। আবার ধরেন তিনি বিরাট বড় একটা কাজ করেছেন যে তামিম ইকবাল ফাহিম সিনাদের সমালোচনা করেছেন। ভাই, পিসিবির নির্বাচনে তারা গতবার থাকতে চেয়েছিল, থাকেননি শেষ পর্যন্ত, এটা নিয়ে প্রশ্ন রয়েছে, ব্যাপারটা এখন আইন আদালতের কোর্টে রয়েছে, থাকবে, সামনে আবার মামলা উজ্জীবিত হবে। আপনি সমালোচনা করেন না, সমালোচনা করবেন না কেন? তামিম সমালোচনা উঠবে, ফাহিম সিনার সমালোচনা উঠবে না। কিন্তু আসিফ আকবর কি বলছেন তামিম ইকবালের ক্ষেত্রে? তিনি বলছেন যে তামিম যেই সব কথাবার্তা বলছে সেইটা নাকি হচ্ছে গিয়ে মলম বেচার মতো, সেইটা নাকি ওই যে সাপ খেলা দেখানোর মতো। তামিমের শিক্ষা দীক্ষা কি, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তামিমের শিক্ষা দীক্ষা নিয়ে আপনি প্রশ্ন তোলেন আসিফ আকবর? আপনি কোন পিএইচডি ডিগ্রি হোল্ডার আমার একটু বলেন তো দেখি, আমার একটু বলেন না, আমাকে একটু বলেন। আবার তামিমদের সাথে পারিবারিক কী সম্পর্ক, ওই তামিমের চাচা আফজালের সাথে তার সম্পর্ক কি, এই সব গল্প টল্প আবার ঠিকই তিনি দিয়ে বেড়াচ্ছেন। আচ্ছা, ফাহিম সিনার সম্পর্কে বলছেন যে তার বাবা, ফাহিম সিনার বাবা সিনাবাই যে ছিলেন আফজালুর রহমান সিনাবাই, একমি গ্রুপ যাদের হচ্ছে গিয়ে, সেই সিনাবাই নাকি ফাহিম সিনাদের কি শিখিয়েছেন, পারিবারিক শিক্ষা দীক্ষার ব্যাপার রয়েছে, সেইটার একটা প্রশ্ন তিনি তুলেছেন যে আসলে তারা ঠিক মতো বোধহয় শেখাতে টেকাতে পারেনি। কেন? ফাহিম সিনার অপরাধ কি? ফাহিম সিনার অপরাধ হচ্ছে গিয়ে ওই যে ফাটাকেষ্ট বলেছিলেন মন্ত্রীকে, সেইটাকে সমালোচনা করে তিনি মিডিয়াতে কথাবার্তা বলেছেন। এখন সেই কারণে তার পরিবার, এই একমি গ্রুপ যারা হচ্ছে গিয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে, যারা বাংলাদেশের হচ্ছে গিয়ে যে বনেদি বড় লোক, মানে 2 দিনের পয়সাওয়ালা না। আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি শুধু ক্রিকেটের ক্ষেত্রে শুধুমাত্র বলছি যে ক্রিকেটে কারা আসতো আর এখন কারা আসে, তাকে আপনি বলে দিলেন যে পারিবারিক শিক্ষা দীক্ষা তার নাই, শিক্ষা দীক্ষার সেই অভাবের জায়গাটা রয়েছে। এখন আসিফ আকবর, আপনার পরিবারের শিক্ষা দীক্ষাটা কি আমি বলি? আমি বলবো ওই ইন্টারভিউর মধ্যে আপনি কি বলেছেন? ওই ইন্টারভিউর মধ্যেই আপনি বলেছেন যে ওই যে ছাপরি, ন্যাশনাল ছাপরি, আমি এই শব্দটা ইউজ করতে চাই নাই, কিন্তু আপনি এইটাকে মোটামুটি একটা স্ট্যাবলিশ করে ফেলছেন যে না না না, ক্রীড়া সাংবাদিক এরা শত্রু, এরা হচ্ছে কি আমাদের ক্রিকেট ধ্বংস করতে চায়, এদেরকে যে কোনোভাবে রোধ করতে হবে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বলছেন। হ্যাঁ, এটা কোনো সুস্থ মানুষ, ভদ্র মানুষ তার শব্দ? এটা বাংলাদেশের শিক্ষিত ভদ্র ঘরের শব্দ? আপনি সেই শব্দ কোথায় শিখেছেন? আপনি আপনার ইন্টারভিউ তো বলছেন যে আপনি সেই শব্দ শিখেছেন আপনার ছেলের কাছ থেকে।
কি শিক্ষা আপনি আপনার ছেলেকে দিচ্ছেন? কি শিক্ষা আপনি আপনার সন্তানদের দিচ্ছেন? আপনার পরিবারের ক্লাসটা কি? এটাতেই কি আসলে বোঝা যায় না যে আপনি আপনার ছেলের কাছ থেকে যেই শব্দ শেখেন সেই শব্দ এসে ন্যাশনাল টেলিভিশনে বলে দেন এবং বলে দিয়ে আবার বিরাট গর্ব দেখান যে না 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 এটাই তো ঠিক আছে, এদেরকে এইভাবেই আসলে রোধ করতে হবে। আর আপনি প্রশ্ন তোলেন তামিমের ফ্যামিলি নিয়ে, ফাহিম সিনাদের ফ্যামিলি নিয়ে, তাদের পারিবারিক শিক্ষা দীক্ষা নিয়ে। ভাই এই জন্যই বলেছি ভাই, মানসিকভাবে সুস্থ আছেন কি না সেইটাই আমার মনে হয় ক্রিকেট বোর্ডের এখন আসলে এই ভদ্রলোকের ব্যাপারে পরীক্ষা করে দেখা দরকার। আবার ওই যে সাংবাদিকদের যে শব্দটা তিনি বলেছেন, একবার বলেছেন যে না এটা বলাটা আমার ঠিক হয় না, ওই ইন্টারভিউতেই আছে। আবার বলেছেন যে না বলেছি যে ঠিকই আছে, তাদেরকে আসলে আমার রোধ করতে হবে, আমার এই জায়গাটাতে করতে হবে, কি বলে চলে যে আমি হচ্ছে সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছি, গার্বেজ পরিষ্কারের দায়িত্বটা তিনি নিয়েছেন। তো বাংলাদেশে তো ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের কথাই বলছে, অনেকগুলো সিটি কর্পোরেশন তো রয়েছে, প্রতিদিনই তো এই মানুষের যে অসংখ্য মলমূত্রের যে থাকে না, যেগুলো হচ্ছে পয় নিষ্কাশন হয়, সেইটা পরিষ্কারের দায়িত্বটা আমার মনে হয় এখন আপনাকে দিয়ে দেওয়া উচিত। আপনি যেহেতু গার্বেজ পরিষ্কারেরই আসলে দায়িত্বটা নিয়েছেন, নয় কি? আপনি বলছেন যে তামিমের ওই কথা যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, আমি আসলে এই জন্য অ্যাটাক করেছি, এইগুলো আসলে যে করে টোরে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি বলেছিলাম না যে জাতে মাতাল তালে ঠিক না মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে অসুস্থ না রে ভাই, এরা জাতে মাতাল তালে ঠিক। কেননা উনি খুব ভালো করেই জানেন এই ক্রিকেট বোর্ড টিকবে না। ওই যে যতই বড় গলায় চড়া গলায় কথা বলেন না কেন যে বিএনপি, আমার দাদা পরদাদার আমল থেকে বিএনপি করি, বিএনপি নিয়ে আমাকে কেউ কিছু বলতে পারে, মনে হয় যেন বিএনপি ক্ষমতায় এসেছে দেশের, তিনিও হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ডের ক্ষমতাতে চলে এসেছেন। না, ক্রিকেট বোর্ডে থাকতে পারবেন না, আসিফ আকবর ক্রিকেট বোর্ডে থাকতে পারবেন না। আমি লিখে দিচ্ছি, আমি একদম লিখে দিচ্ছি, জাস্ট ম্যাটার অফ টাইম, জাস্ট এটা সময়ের ব্যাপার। কিন্তু সেই সময় গিয়ে যখন আবার গলা উঁচু করে তিনি যেন বলতে পারেন যে না দেখেন আমি কত বড় বড় কথা বলেছিলাম, আমি ওইখানটাতে অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, আমাকে এই কারণে ক্রিকেট বোর্ডে থাকতে দেওয়া হলো না, আমাকে এই কারণে ক্রিকেট বোর্ড থেকে বের করে হলো, এই জন্য একটু ফুটেজ খাবেন, এই জন্য একটুখানি শুধুমাত্র একটু পাবলিকের কাছে একটু সামনে আসতে পারবেন। এই কি গান গিয়েছেন তিনি আমাকে বলেন তো, যে গত 10 বছরে যেইটা নিয়ে তিনি আলোচনার মধ্যে ছিলেন, এই গত 10 দিনের মধ্যে বা গত 20 দিনের মধ্যে, গত ওই 2 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে ক্রিকেট বোর্ডের চালক হওয়ার পর যতটা মিডিয়ায় এসেছেন, তার আগে 10 বছরে 15 বছরে তিনি কি কারণে আলোচনা মিডিয়াতে এসেছিলেন আমাকে একটু বলেন তো, জনসম্মুখে কোন একটা গান আমাকে বলেন না, একটা গানের কথা বলেন। এই সময় তিনি আলোচনায় এসেছেন হচ্ছে গিয়ে তার গাড়িতে ওই যে হচ্ছে গিয়ে মাদক পাওয়া গিয়েছে সেই কারণে, এই সময় তিনি আলোচনায় এসেছেন গ্রেফতার করা হয়েছে তাকে সেই কারণে। কি কারণে গ্রেফতার করা হয়েছে? যে তিনি 617টা গান চুরি করেছেন, সেই গান চুরির দায়ে তাকে গ্রেফতার করে জেলে নেওয়া হয়েছে, সেই কারণে আলোচনায় এসেছেন। সহ সঙ্গীত শিল্পীরা তার বিপক্ষে হচ্ছে মানহানির মামলা করে, সেই কারণে আলোচনায় এসেছেন। তার গাড়িতে মাদক পাওয়া যায়, সেই কারণে আলোচনায় এসেছেন। আর এখন ক্রিকেট বোর্ডে এসে আপনি সাপের 5 পা দেখছেন, আপনার মনে হচ্ছে যে কেউই আসলে কিছু না, আপনিই বাংলাদেশ ক্রিকেটের একমাত্র স্টেক হোল্ডার, আপনি এবং আপনারাই আমাদের ক্রিকেটকে অস্ট্রেলিয়ার ক্রিকেট বানিয়ে দিবেন, ইংল্যান্ডের ক্রিকেট বানিয়ে দিবেন, ইন্ডিয়ার ক্রিকেট বানিয়ে দিবেন। আসল কথা হচ্ছে আপনি খুব ভালো করেই জানেন এবং আপনাকে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন বাকিরা সামনে ঠেলে দিয়েছে, বাকিরা লেলিয়ে দিয়েছে, যে সামনে গিয়ে মিডিয়ার এইসব কথাবার্তা, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে তাদের দিক থেকে দৃষ্টিটা একটু অন্যদিকে ঘোরানো। ক্রিকেট বোর্ড যদি কোনোভাবে এই সময় সিস্টেম করে আসলে টিকে যেতে পারে, আর যদি টিকতে নাও পারে তারপরে গিয়ে যেন ভিকটিম কার্ড প্লে করতে পারেন যে আমরা কত চেষ্টা করেছিলাম, আমরা আউটস্পোকেন ছিলাম, আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি, সেই কারণেই আমাদেরকে সরে দিয়েছে। আপনার আন্ডারে যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলো কি কাজ করেছে সেটা তো আমি কোথাও দেখি না রে ভাই। আপনি আছেন হচ্ছে গিয়ে এই যে এইসব আউল ফাউল কথাবার্তা নিয়ে, আপনি আছেন এম নাজমুল ইসলামকে প্রধান অর্থমন্ত্রী করা নিয়ে, আপনি আছেন হচ্ছে গিয়ে তামিমকে খোঁচাখুচি করা নিয়ে, কিন্তু আপনাকে যেসব কমিটিগুলোর দায়িত্ব দেওয়া হচ্ছে সেই সব কমিটির কাজ কি, ওইসব জায়গায় কি কাজ করেছেন, ওইগুলো তো কোনো কিছু আমরা দেখতে পাই না। ফলে আমার হিসাবটা হচ্ছে গিয়ে জনাব আসিফ আকবর, যিনি মূলত সম্ভবত গায়ক, সম্ভবত না গায়কই, জনপ্রিয় গায়কই মনে হয় তিনি, তার ক্রিকেট বোর্ডে এসে হঠাৎ করে তিনি এই যে মিডিয়ার সামনে এত কথাবার্তা বলে এত লাইমলাইটে চলে এসেছেন, সেই কারণে আমার মনে হয় তিনি বসে বসে ঠিক করেন যে আর কি উল্টাপাল্টা কথা বলা যায়, যেই কারণে হচ্ছে কি আমি আরও কিছু ফুটেজ আসলে পেতে পারবো। এর বাইরে আমি কোনো হিসাব এখানটাতে দেখি না। আর শুরুতে যেই কথাটা বলেছিলাম যে মানসিকভাবে অসুস্থ না জাতে মাতাল তালে ঠিক, আমার মনে হয় মানসিকভাবে অসুস্থ না, কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ইহা সঠিক, ইহা সঠিক। তিনি বুঝতে পারছেন এক্স্যাক্টলি তিনি কি করছেন, এবং ক্রিকেট বোর্ডের অন্য যারা তাকে সামনে ঠেলে দিয়েছে তারাও বুঝতে পারছে এই ক্রিকেট বোর্ড থাকবে না, এই ক্রিকেট বোর্ড টিকবে না। যখন সেটা ভেঙে যাবে, যেই প্রক্রিয়ায় ভেঙে যাক না কেন, তখন যেন তিনি ভিকটিম কার্ড প্লে করতে পারেন। আর এই পুরো ঘটনা প্রবাহ পুরো মানসিকভাবে কোনো সুস্থ লোক এইভাবে আসলে পরিচালিত করতে পারে কিনা, সেই বিচারের দায় আমি আপনাদের উপরেই দিয়ে দিলাম।